এটা হলো যশোরের সবচেয়ে ভাইরাল যে জায়গা বা রাস্তা, এটাকে বলে প্যারিস রোড। এর ডান হাতে হলো আপনার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কার্যালয়। এই ভবনটা বহুতল একটা ভবন, আর এর পাশ দিয়েই এই রাস্তাটা গেছে। এই রাস্তাটার নামই হলো প্যারিস রোড। এখানে দিনের বেলা দেখে বোঝা না গেলেও রাতের বেলা এই জায়গাটা থাকে জমজমাট। হ্যালো, আসসালামু আলাইকুম গাইজ, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। তো আজকে আসছিলাম যশোর শহরে উকিলবাড়ে। এখানে একটু কাজ ছিল জমি জমা সংক্রান্ত। তো এখান থেকে বের হলাম, দেখলাম যে আজকের আবহাওয়াটা খুবই সুন্দর, পরিবেশটাও মাশাআল্লাহ। তো ক্যামেরা সেট করে চলছি। তো এখন আমরা যাচ্ছি যে রোডটি, এই রোডটা হলো যশোরের খুবই ভাইরাল একটা রোড। যারা দেখেন, এই যে এটা হলো যশোরের বিখ্যাত প্যারিস রোড। আর হাতের ডানে যে বহুতল ভবনটি দেখতে পাচ্ছেন, এটা হলো যশোর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কার্যালয়। এটা যশোরের অন্যতম একটি বহুতল ভবন। তো যে প্যারিস রোড দিয়ে আমরা যাচ্ছি, এটা দিনের বেলা যতটা ফাঁকা দেখা যাচ্ছে, রাতের বেলাটা ততটাই জমজমাট। ফুড লাভারদের স্বর্গরাজ্য বলা যায় এই জায়গাটাকে। আর হাতের বাইরে যে দোকানগুলো দেখছেন, এগুলো হলো যশোরের পুস্তকাগার বা লাইব্রেরি যেগুলো বলে সেটা। এইগুলো আগে ছিল আপনার দোয়াটানা ব্রিজের পাশেই। তো সংস্কারের কারণে অনেকদিন আগেই এগুলো ওখান থেকে সরিয়ে এখানে নিয়ে আসা হয়েছে। আর হাতের ডাইনে আছে আমাদের হলো যশোরের বিখ্যাত লালকোট। তো আজকে ওইদিকে আর ঢুকছি না, আজকে উদ্দেশ্য হলো বাসা। তো আমার প্রত্যেকটা ব্লগেই আপনাদের হয়তো খেয়াল করছেন, আমার উদ্দেশ্য বেশিরভাগ সময় থাকে বাসা। তো সামনে যে বট গাছটা দেখছেন, ওর ডাইনে গেলেই নদীর পাড়। আর ওই নদীর পাড়েও একটা নতুন পার্ক গড়ে উঠেছে, ভৈরব পার্ক সম্ভবত নাম। তো এটা আর কি গরিব শাহর মাজার পার হয়ে যাচ্ছে আমরা। এখানে হাতের বায়ে আগে রেজিস্ট্রারের কার্যালয় ছিল, অর্থাৎ যত জমি জায়গা সংক্রান্ত যত দলিলপত্রের যে বিষয়গুলো ছিল সেগুলো এখানেই করা হতো। এখন আর করা হয় কিনা জানি না। আর শহরের ভিতরে আমার অতটা আসা হয় না। আমি শহরের পাশেই চাকরি করি, কিন্তু মেন যে শহর, মূল শহরে আমার তেমন একটা আসা হয় না। আর শহরে শহরে বাইক নিয়ে ঢুকলে যে ভয়টা আমার বেশি করে, সেটা হলো এই যে জি বাইক আর রিক্সা। এদের কোনো ঠিক ঠিকানা নেই ভাই। এরা মনে করেন যাচ্ছে সোজা, হঠাৎ করে ডাইনে মোড় দেবে, দিয়ে মনে করেন আপনার ব্যাক লাইট বা সিগন্যাল লাইট যে কোনো একটা ভেঙে ফেলবে, ইন্ডিকেটার। তো এই জন্য আর কি আমি শহরে ঢুকলে খুবই স্লো এবং ধীরে সুস্থে চালাই। আর আমি অতটা প্রো লেভেলের রাইডারও না। তো যাই হোক, আজকে আসছিলাম যে কাজে, সেই কাজটা হয়নি। তো এখন ফেরত যাচ্ছি, সাথে আমার আম্মুও আছে। তো এই জন্যই আর কি ধীরে ধীরে চালাচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, এখানে যশোরের আমার সবচেয়ে পছন্দের একটা বাড়ি বা মহল তাই পারে না কেন, সেটা হলো ওই যে সামনে দেখা যাচ্ছে উপরে যে নীল কালারের যে দৃশ্যটা দেখতে পেলেন, ওটা হলো প্লাস। তো বাড়িটা আমার মনে হয় কোনো ধনাঢ্য ব্যক্তিরই হবে। বাড়িটা দেখতে যেমন সুন্দর, স্থাপত্য সেরকম। কোটি কোটি টাকা খরচ করে হয়তো বাড়িটা তৈরি করেছে। তো টাকা থাকলে ভাই সবই সম্ভব। শহরের বুকে এরকম বাড়ি তৈরি করার কোনো ব্যাপার না, কিন্তু টাকা থাকতে হবে, আর এটা সবার কপালে থাকে না। হাতের বাইরে দেখতে পাচ্ছেন, এটা হলো যশোর পুলিশ লাইন। তো এখানেই যশোরের যত পুলিশের আনাগোনা সব এই জায়গায়। আজকের আবহাওয়াটা ভাই মারাত্মক, হালকা একটু গরম আছে অন্যান্য দিনের তুলনায়, কিন্তু মেঘগুলো দেখতে খালি চোখে যে এত সুন্দর লাগছে। আর 2-1 দিন আগে বৃষ্টি হয়েছিল, গাছপালাগুলো পরিষ্কার। তো মাশাআল্লাহ।
আর এটা হলো যশোর রয়্যাল মোড়। এখানে পালবাড়ি পার হয়ে সে মোড়টা পরে, এখান থেকে আপনি নিউ মার্কেটেও যেতে পারেন, আবার যশোর দোয়াটানায়ও যেতে পারেন। তো এখন পার হচ্ছি পালবাড়ি হর্টিকালচার সেন্টার। তো এই জায়গার বাম হাতে বেশ কিছু ফলের দোকান পাওয়া যায়, যেগুলো মৌসুমি ফল বিক্রি করে, তাজা তাজা ফল, আর বাজারের তুলনায় অনেক কম দামে বিক্রি করে। তো আমি মাঝে মাঝে এখান থেকে ফল কিনি, স্বল্প মূল্যে পাওয়া যায়, তাজা ফল পাওয়া যায়, এটা হলো সবচেয়ে বড় কথা। আর হাতের বায়ে এটা হলো স্বাধীনতা সড়ক। আর ওখানে 3টা ট্যাঙ্ক গাড়ি রাখা আছে গেটের মুখে। এখন ওই ট্যাঙ্ক গাড়ি 3টা ভালো কি খারাপ এটা আমি জানি না, তবে রাখা আছে। তো একদিন আমার ছেলে ট্যাঙ্ক গাড়ি দেখে বলছে যে বাবা আমার একটা ট্যাঙ্ক গাড়ি কিনে দাও ওখান থেকে। তো বাচ্চা মানুষ শখ থাকতেই পারে, আমারও শখ আছে, যদি কোনোদিন বিক্রি করে তাহলে একটা ট্যাঙ্ক গাড়ি কিনবো হয়তো, যদি আল্লাহ টাকা পয়সা দেয়। তো এই যে রাস্তাতে যাচ্ছি এগুলো 2-1 দিন আগেও ভাঙা ছিল, তো সংস্কার করছে। তো আমি আগে একটা ভিডিওতেও বলছিলাম যে বাংলাদেশে যারা রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকে তারা অন্তত বছরে 1টি দিন করে যেন প্রত্যেকটা জেলায় ভ্রমণ করে, অর্থাৎ 64টা জেলায় যেন 64 দিন ভ্রমণ করে। এতে করে হবে কি যে ওই জেলার যোগাযোগের যে সড়কগুলো আছে, মূল সড়ক, সেগুলো ইচ্ছা অনিচ্ছায় সংস্কার করা লাগবে। কারণ আমি খেয়াল করে দেখেছি এখন বাজেট থাকে কিনা সেটা সরকারই ভালো জানে, কিন্তু যখন কোনো এলাকায় কোনো সরকারের প্রতিনিধি আসে তখন সে এলাকার রাস্তাঘাট মানে অটোমেটিক্যালি সংস্কার কাজ শুরু হয়ে যায়। তো এটা কি সেই নেতার পকেট থেকে দেওয়া হয় কিনা আমার জানা নেই, তবে যেভাবেই হোক আমি চাই তারা আসুক, মিনিমাম বছরে একটা দিন আসুক, তাহলে রাস্তার বেহাল দশা হয়তো ততটা হবে না যতটা অন্য সময় হয়। তো এখান থেকে ক্যান্টনমেন্ট এলাকা শুরু, আর ক্যান্টনমেন্ট এলাকাটা আসলেই খুব শান্ত, সুন্দর। আর পরিবেশটা তো আসলেই সেনাবাহিনীদের যে কার্যক্রম সবসময় দেখি পরিষ্কার। এখানে হাজার হাজার সৈনিক থাকে, কর্মকর্তা থাকে সেনাবাহিনী, কিন্তু আমি কখনো বাইরে তাদের আনাগোনা করতে দেখিনি, আর দেখলেও দেখি কোনো না কোনো কাজে আছে। তো আসলে ভাববার বিষয় যে এতগুলো মানুষ এতটা ডিসিপ্লিন কীভাবে থাকে। এই জন্যই বাংলাদেশ সেনাবাহিনীকে আমরা সবাই ভালোবাসি, বিশেষ করে আমি অনেক ভালোবাসি। তো এখানের সামনে হয়তো রাস্তার কাজ চলতেছে, এই জন্য গাড়ি আটকায় দিয়েছে, কিন্তু আমি তো থামার লোক না, আমাকে এগিয়ে যেতেই হবে। এটা হলো মশিউর রহমান সিগন্যাল চত্বর, এখান থেকেও ক্যান্টনমেন্টে ঢোকা যায়। আর এই যে হেডফোনটা দেখছেন, এটা আমি ছোটোবেলায় ভাবতাম যে হয়তো আসলে এটাতে হয়তো শোনা যায় বা কথাবার্তা বলা যায়, পরে জানি যে না, এটা ইট সিমেন্ট দিয়ে তৈরি। তো আসলে ছোটোবেলায় আমাদের অনেক কিছুই কৌতূহলবশত আমরা ভিন্নভাবে ভাবি, কিন্তু বড় হলে দেখি যে এটা সম্পূর্ণ বিপরীত। যাকে এখান থেকে নিচে নামাতে হবে। এখানে কুচো খোয়া আর পাথর, আমার সামনে গর্ত, পার হয়ে যাইতে পারবো কিনা, যাক একটা রিস্ক নিই, তা না হলে ওঠা যাবে না। সিরিয়ালে অনেক গাড়ি, যেহেতু এক লাইন করে ছাড়ছে, তো যাই কষ্ট করে পার হই। এত গাড়ি কোথা থেকে এলো? এখন তো এত গাড়ি থাকার কথা না দুপুরের সময়। যাই হোক, পার হয়ে চলে এসেছি। তো যে কথা বলছিলাম যে ক্যান্টনমেন্ট এলাকা খুবই পরিবেশ দেখতে খুবই সুন্দর। আর এই যে এখানে ফায়ার সার্ভিসের নতুন যে বিল্ডিংটা করা হয়েছে, লাল রঙের বিল্ডিং, দেখতে খুবই সুন্দর লাগে।
আর এখানে বাম হাতে সম্ভবত ড্রাইভিং প্রশিক্ষণ দেওয়া হয়। এখানে দেখি কিছুদিন পর পর কিছু কিছু ছেলে আসে, একই রকমের ড্রেস পরে ঘোরাফেরা করে, আবার গাড়িও চালায় দেখি। আর এই যে বিনোদিয়ার গেট হাতের ডানে। আপনারা কারা কারা যশোর বিনোদিয়া পার্কে বেড়াতে এসেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো খিতিবদিয়া গ্রামের ভিতর দিয়ে ছাতিয়ানতলা হয়ে চলে এসেছি স্টেশনের সামনে। তো আমাদের চুড়মনকারীর একটা গৌরবময় জায়গা হলো স্টেশন। অনেক পুরাতন একটা স্টেশন, মেহেরুল্লাহনগর স্টেশন। তো এখানে অনেক পুরনো বেশ কয়েকটা গাছ আছে, যে গাছগুলো আমি ছোট থেকে দেখছি ছায়া দিয়ে যাচ্ছে, আর এই জায়গাটা সজীব করে রাখে। যেহেতু রাস্তার কাজ হচ্ছে সেহেতু বাজারের ভিতর দিয়ে আর গেলাম না, কারণ ওইখানে প্রচুর ভিড়, প্রচুর জ্যাম, গাড়ি ঘোড়া এক লাইন করে ছাড়ছে। তো এই জন্য আর কি এই পথ দিয়ে আসা। এই পথটা গেছে আপনার মেহগিনিতলায়। এই পথের ভিডিও আমি আপনাদের আগেও দেখাইছি। আর সোজা হলো চূড়ামনকাঠি বাজার পার হয়ে, রেল লাইন পার হয়ে যে ভাটা, সে ভাটার সামনে রোডটা মিলেছে। আশেপাশে প্রচুর সবজি চাষ করে, কলা চাষ করা হয়, ভুট্টা, আখ, এগুলো চাষ এলাকাবাসী করে। তো এখানে একটা বড় বাগান আছে, বাগানটার মালিককে জানি না, তবে এই জায়গায় একটা চায়ের দোকান বা কফির দোকান হলে মানে খুবই ভালো হতো, বেচা কেনাও খুব ভালো হতো, কারণ এরকম একটা নিরিবিলি জায়গা আসলেই এখনকার সময় মানুষ খোঁজে। চলে এসেছি আমাদের চৌগাছা রোডে। আর আমাদের চৌগাছা রোড হলো আর এক সৌন্দর্যের পথ আর কি, দুই সাইড দিয়ে গাছ। এখন অধিকাংশ রোডেই মানে রাস্তার সাথে যে গাছগুলো থাকে সেগুলো আর রাখেনি, বিভিন্ন কারণে কাটা হয়ে গেছে, কিন্তু চৌগাছা রোডের গাছগুলো এখনও আছে অধিকাংশই, তারপর কিছু কিছু গাছ কাটা হয়েছে। তো কথা বলতে বলতে চলে এসেছি আমাদের বাজারের কাছে। এখানে একটা কীটনাশক কোম্পানির নতুন গোডাউন করছে, এটা হাতের বাড়ি। তো যাই হোক, চলে আসলাম আমাদের বাজার, আব্দুলপুর বাজার। সকালবেলা যদি কখনো এই বাজারে আসেন তাহলে দেখবেন এখানে শত শত লোক কাঁচামাল বিক্রি করতে আসে, আর এখান থেকে গাড়ি কি গাড়ি লোড হয়ে বিভিন্ন জায়গায় চলে যায়, কখনো যশোর, কখনো ঢাকা, কখনো খুলনা, এসব জায়গায়। আর আমাদের এলাকার মাটি হলো বলা হয় সোনার মাটি, মানে এখানে আপনি যে রকম চাষই করেন না কেন ফসল ফলবেই। আর এই দুই সাইডে মনে করেন চারার চাষ করা হয় সারা বছরই। তো এখান থেকে বিভিন্ন জায়গায় চারা নিয়ে যাওয়া হয়, সরবরাহ করা হয়। তো যাই হোক, বাড়ির কাছে চলে এসেছি, পরিবেশটা খুবই সুন্দর। আজকের ব্লগ তাহলে এই পর্যন্ত থাক। আল্লাহ হাফেজ।